দিনগুলোকে রংধনুর মতো রাঙিয়ে দে। ফারিয়ার চোখ টলমল করছে। মোহকে দেখে তারাও যে তার মোহে পড়ে ফারিসের মতো বাকি সবাই উইক হয়ে পড়বে ওর উপর কে জানতো। আসলে আল্লাহ আছেন বলে মোহর কপালটা এবার ঘুরলো, কিন্তু মোহ সে কি করবে জ্ঞান ফিরে। আমাকে ফোন কিনে দে ভাইয়া। ফারিয়া বলে উঠলো চোখ মুখে। ফোন তোকে কিনে দিলাম না কিছুদিন আগে তোর লাস্ট বার্থডেতে? ফারিস ভ্রুকুচকে বলল, ওটা এক ইতর বেয়াদব ইবলিশ নামক এক প্রাণী ভেঙে ফেলেছে। ফারিয়া নাক ফুলিয়ে বলল, আমি যতদূর জানি আমার ফারিয়া কাউকে এইভাবে বলে না। কি করেছে তোর? এভরিল এতক্ষণ সবার কথা চুপ করে শুনছিল। মা বাদ দাও, মা বাদ দাও, নট ইন্টারেস্ট টকিং অ্যাবাউট হিম। ফারিয়া বিরক্তির সুরে বলল, তাহলে 2টা অর্ডার দিস, কালকে সকালে পেয়ে যাবে। একটা মোহ আর একটা ফারিয়ার জন্য। সুলেমান বলল। ইয়া। ফারিস ফোনে অর্ডার দিয়ে বলল 2টা ফোন। এভরিল সবাইকে তাড়া দিল ঘুমানোর জন্য, কিন্তু ফারিস মোহকে ছাড়বে না, ও ঘুমাবে মোহর সামনে। ভাই আমি থাকছি, তুই যা, আই প্রমিস। কিছু সমস্যা হলে তোকে ডাকবো। ফারিহা বলল। ফারিস তারপরও শুনছে না, সে মোহর পাশে বালিশ রেখে শুয়ে পড়ল। এভরিল আর সুলেমান হাল ছেড়ে আগিয়ে চলে গিয়েছে। ফারিহা যখন দেখলো তার ভাই যাবে না মানে যাবে না। তোর ফোন দে, যাবি না তো? ফারিয়া ব্রুকুচকে বলল, আমার ফোন ভুলেও না, আইপ্যাড আছে নিয়ে যা। ফারিস বলে মুখ বালিশে গুজলো। ফারিয়া আইপ্যাড নিয়ে চলে গেল। ফারিস দরজা লক করে তার মোহকে দেখছে, মাঝে মধ্যে একটু করে ছুঁয়ে দিচ্ছে। মোহর ঠোঁটের দিকে তাকালে তার রক্ত গরম হয়ে যাচ্ছে। ঠোঁট ফুলে আছে কিভাবে? মোহকে দেখে তার বারবার একটা কথা মনে হচ্ছে, এই যে নারী তার সামনে আছে, এর মধ্যে তার অন্ধকার জীবনে ছোট একটা আলোর প্রদীপ নিয়ে এসেছে, যার আলোর তেজ অনেক। এই আলোতে তার অন্ধকার জীবনে আলোতে পরিণত হয়েছে। এই আলোকে কখনো নিতে দিবে না সে। ফারিস এসব ভাবছে আর মোহর দিকে তাকিয়ে আছে। চৌধুরী বাড়ি। গাড়ি ভাঙলি কিভাবে বাপ? সিরাজ বলল, নুহাস হাত মুট করে বসে আছে, কি বলবে সে? শুরু তো আজকে সেই করেছিল, সেদিনের রাগের বসে, কিন্তু সে নিজের হার মানতে নারাজ। থাক, আর জিজ্ঞেস করো না। আমি জিজ্ঞাসা করেও উত্তর পাই না। গাড়ির দিকে তাকিয়ে মনে হচ্ছে কেউ ওর উপরে রাগ তুলেছে। সুমি বলল, মা আমার খিদে পেয়েছে, প্রশ্ন শেষ হলে খেতে দিবা কি? নুহাস বলল, আয় বাবা, আমি কিছু বলছি তোরে। সুমি বলল। নুহাস ধপাধপ পা ফেলে উপরে গেল নিজেকে ফ্রেশ করে চেঞ্জ করতে। নুহাসের বাবা মা ছেলের এই রাগী ব্যবহার নিয়ে চিন্তিত। রাগলে একদম কেমন হয়ে যায় তার ছেলে, যারে তারা অপমান করে দেয়। কোন মেয়ে যে আছে তোমার ছেলের কপালে? সিরাজ দীর্ঘশ্বাস ফেলে বলল, আছে তো অবশ্যই। আমার ছেলে যদি বউ হয়, যে আমার ছেলের বউ হবে সে হবে বারুদ। আমার ছেলে তাকে 1 ধমক দিলে ওই মেয়ে ওরে 10 ধমক দিবে। আমার ছেলে 1 গুণ টেরা হলে ওকে সোজা করার জন্য আমার বৌমা 10 গুণ টেরা হবে। সুমি বলল। এখন বুঝছি তোমার ছেলে এরকম কেন, মা ছেলে দুটোই। সিরাজ বিড়বিড় করে বলল, শুনতে পেয়েছি তোমার বিড়বিড়িয়ে নিয়ে বলা কথা। কাল থেকে সকালে উঠে নিজে চা বানায় খাবা, আমারে বললে খবর আছে। সুমি রেগে বলে চলে গেল ওখান থেকে। আরে আমি কি করলাম? সিরাজ ভেবাচাকা খেয়ে বলল। মোহ হালকা টিপটিপ করে চোখ খুলছে, কিন্তু মাথাটা মনে হচ্ছে প্রচন্ড ভার লাগছে তার কাছে। চোখ খুলে আশপাশ দেখে মনে হলো সে কোনো নতুন পরিবেশে এসে পড়েছে। হকচকিয়ে গেল সে। পাশে একটা মেয়ে তাকে ড্যাব ড্যাব করে দেখছে। স্যার! কিছুটা চিৎকার দিয়ে ডাকলো সামনে থাকা মেয়েটা। মোহ হকচকিয়ে গেল। একে তো সে জানে না কোথায় আছে, দুই মেয়েটার চিৎকারে। মেয়েটির আবারও চিল্লিয়ে বলল, স্যার, সুন্দরী আফা উঠে গেছেনি, জলদি আহেন। মোহ ভাবছে, মেয়েটা বারবার চিৎকার দিয়ে কাকে ডাকছে, আর আমি এই বাড়ির মধ্যে ঢুকছি কেমনে? এই ভেবেই মাথা ঘুরতেছে। মোহ তার মাথা ধরে সোফায় বসলো। কেমন যেন ভন ভন করতেছে মাথাটা। এত শাউট করস কেন ঝুমা? একটা ভারী কণ্ঠস্বরের আওয়াজ পেয়ে মোহ চোখ তুলে উপরে তাকালো। মোহ দেখলো একটা সুদর্শন পুরুষ মেয়েটিকে বকছে। 3/4 প্যান্ট আর অ্যাশ কালার টি শার্ট পরে আছে। মোহ মাথা চেপে ধরলো আবার। কেমন যেন করতেছে মাথাটা। দেখ তোর জন্য ও মাথা ধরে বসে আছে, যা নিচে। ফারিস তখন ছুটে সেই ঝুমাকে এইসব বলল। সেই ঝুমাকে দায়িত্ব দিয়েছিল যেন মোহ উঠলে যেন নিচে যেয়ে খবর দেয়, কিন্তু তার আগে সে চিল্লিয়ে পুরা বাড়ি মাথায় তুলেছে। তুমি ঠিক আছো? ফারিস কাছে যেয়ে মোহকে ধরলে মোহ ছিটকে দূরে সরে যায় ভয়। চিনে না জানে না অজানা বাড়ির অজানা জায়গাতে অজানা পুরুষ এসে তাকে ধরছে। কোথায় ব্যথা করছে বলো আমাকে মা? ফারিস তার মাকে চিল্লিয়ে ডাকছে, আর মোহর মাথায় আসছে না কেন সে এরকম করছে। সে কি চিনে তাকে? এভরিল দৌড়েও উপরে আসলো। দেখলো মোহ ফারিসকে ভয় পাবার কারণে তার থেকে দূরে কোণে চুপটি মেরে বসে আছে।
এভরিল মোহর অবস্থা বুঝতে পারে। ফারিসকে ইশারা শান্ত হতে বলে, কিন্তু ফারিস অস্থির হয়ে গেছে মোহর অবস্থা দেখে। মা, ওর মাথায় পেইন হচ্ছে মেবি, দেখো তো কেমন করে ধরে বসে আছে। ফারিস অস্থির গলাতে বলল। এভরিল দেখলো সে শান্ত হচ্ছে না, তখন না পারতে সুলেমানকে ডাকলো সে। সুলেমান বের হচ্ছিল কাজে। এভরিলের ডাকে উপরে আসলো। এভরিল ইশারায় ফারিসকে নিচে নিয়ে যেতে বলছে, কারণ ফারিসের এমন অস্থিরতা মোহর উপর খারাপ প্রভাব ফেলবে। মোহর কাছে এই পরিবেশ আর মানুষ দুটোই অজানা। সুলেমান নিয়ে গেল কোনো রকমে ফারিসকে নিচে। এভরিল মোহর কাছে যেয়ে তার মাথায় হাত বুলালো। মোহ একটু দূরে সরলো ভয়। Hey honey, it's me. Don't scared. Shh. মোহকে এইভাবে সান্ত্বনা দিয়ে এভরিল বুকের মধ্যে চেপে ধরলো তাকে। মোহ আশ্রয় পেল বহুদিন বাদে। মায়ের স্নেহের পরশ হালকা অনুভব করলো এভরিলের কাছে। এভরিল মোহর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলছে, আমার মামনিকে এখন আমি নাস্তা খাইয়ে দিব আর দুই মা মিলে গল্প করবো, ঠিক আছে? মোহ হ্যাঁ সূচক মাথা নাড়ালো। এভরিল ঝুমাকে ডেকে নাস্তা আনালো। ঝুমার সাথে মোহর পরিচয় করিয়ে দিল। মোহ মিষ্টি করে হাসলো। ঝুমা একটু খাটো, তবে দেখতে সুন্দর, অনেকটা শ্যামবর্ণের হলো। এভরিল মোহকে খাওয়াচ্ছে আর এটা সেটা গল্প করছে। মোহর মনে হচ্ছে তার মায়ের সাথে কথা বলছে। আচ্ছা, সব মেয়েদের শরীর থেকে কি মিষ্টি মিষ্টি ঘ্রাণ আসে? জ্ঞান হবার পর থেকে মোহর কপালে মার ছাড়া কিছুই পায়নি। এভরিলের কথাতে সে মনে হচ্ছে তার মা পেয়েছে। কিন্তু কিছু কথা বলি, তুমি মন দিয়ে শুনবে, ঠিক আছে? এভরিল মিষ্টি করে হেসে বলল। মোহ একটু হেসে ফেলল। যে ছেলেটা তোমার জন্য অস্থির হয়েছিল না সকালে, ঝুমকে বকলো, সেটা আমার ছেলে, হাইয়েস্ট ফারিস ফার্স্ট। এভরিল বলল। এভরিল শুরু থেকে শেষ অবধি অনেক গুছিয়ে বুঝিয়ে মোহকে সমস্ত কথা বলল। তাকে কিভাবে চিনে, তার সৎমায়ের আচরণ, সবকিছু। বাড়ির সবাই থেকে কিভাবে চিনে, ফারিসের চিন্তা, অস্থিরতা, সবকিছু খুলে বলল সে। সবকিছু শুনে মোহর চোখে পানি এসে গেল। আর সে ভাবছে, কেউ কাউকে কখনো এত বেশি ভালোবাসতে পারে, কাউকে এতটা চাইতে পারে যে তার জন্য সমস্ত দুনিয়ার সাথে লড়াই করার জন্য প্রস্তুত হয়ে পড়ে। কিন্তু মা, আমার জীবনে অনেক বড় দাগ আছে, আমি যে ডিভোর্সি। মোহ কাঁদতে কাঁদতে বলল, হুস, তোর পরিচয় হবে শুধু আজ থেকে একটাই, যে তুই ফার্স্ট বংশের পুত্রবধূ। এভরিল মোহকে বলল। মোহ এত খুশি পেয়ে মনে হচ্ছে আল্লাহ তার উপর মুখ তুলে চেয়েছে। তার ভাগ্যে মা, বোন, বাবা আর এই ব্যক্তিটি তার কপালে দিয়েছে। দ্বিধা, সংকোচ, ভয় আর অনেক কিছু একসাথে সে ভিড় খাচ্ছে মোহর মনে। তার ছোট ভাই রিহানের কথা বেশ মনে পড়ছে তার। এভরিল চলে যাওয়ার পর মোহ গোসল করে বের হলো। এভরিল তার জামাগুলো আলমারিতে সাজিয়ে দিয়ে গেছে। চুল মুছছে মোহ, আর একদিনের সামনে থাকা গোল একুরিয়ামের একটা গোল্ড ফিশের দিকে তাকিয়ে আছে। মাছটা শুধু এদিক সেদিক নাচে বেড়াচ্ছে। ফারিস নিচে থাকতে না পেরে উপরে আসলো। উপরে এসে মোহকে কমলা রঙের জামাতে দেখে তার উপর দুধে আলতা রং, সৌন্দর্য উপচে পড়ছে। পিঠের মারের কালচেটে দাগগুলো বোঝা যাচ্ছে। ফারিস আস্তে আস্তে মোহর পিছনে গিয়ে দাঁড়ালো। মোহ ঘুরতে চেয়ে ফারিসের নাকের সাথে নিজের নাকের ধাক্কা খেলো। মোহ নাকে হাত দিয়ে চোখ খুলে তাকালো, দেখলো সকালের ছেলেটি এটা, ইনি মায়ের ছেলে ফারিস। মোহ চোখ নিচু করে মাথা ঘুরিয়ে সরতে গেলে ফারিস মোহর কোমর টেনে তার দিকে ঘুরিয়ে কোমরে চাপ দিয়ে মোহকে একটু উপরের দিকে তুলে। মোহ এই প্রথম কোনো ছেলের স্পর্শ পেয়ে কেমন যেন আটকে উঠেছিল, কিন্তু নিজের শরীরের শিরা উপশিরা যে ক্ষুদ্র ক্ষুদ্র শিহরণ বয়ে যাচ্ছিল সেটাও সে বুঝতে পারছিল। অনেক হয়েছে ঘোরাঘুরি, আর না, এখন থেকে তোমার সশরীরের তুমি সহ সর্বক্ষণ আমার কাছে উপস্থিত থাকবে। আর হ্যাঁ, প্রথম যদিও আমি তোমার কাছে নতুন মানুষ, তবু একটা কথা ক্লিয়ারলি শুনে নাও, তোমাকে এই যে ধরেছি সেটা ছাড়ার জন্য নয়। কেউ এটা ছাড়ানোর চেষ্টা করলে বা তুমি চেষ্টা করলে, মোহর ঠোঁটে বৃদ্ধাঙ্গুল দিয়ে ঠেকিয়ে নেক্সট আর চাঁদ মামা আর সূর্য মামাকে দেখতে পাবে না। ফারিস মোহর কানের কাছে গিয়ে ফিসফিসিয়ে কথাগুলো বলল। নিচে চলো। ফারিস মোহর মুখে ফু দিয়ে হাত ধরে নিচে টানতে টানতে নিয়ে গেল লিভিং রুমে। ফারিসের মোহ যখন নিচে নামলো তখন দেখলো মোহর সৎমার বাবা ঠুকছে গার্ডের সাথে জোরাজুরি করে। ফারিস চোখের ইশারায় ঘাড় বাঁকিয়ে গার্ডদের বাধা দিতে না করে তাদের জান, অসভ্য লোক। গার্ড বিড়বিড় করে বলল। মোহর সৎমাকে দেখে লাস্ট মার কথা মনে পড়তেই ফারিসের পেছে লুকিয়ে পড়ে, আর তার হাত দিয়ে ফারিসের দুই হাত খামচে ধরে থরথর করে কাঁপছে। এভরিল বুঝতে পেরে ফারিসকে সামনে আগাতে বলে ইশারায়, আর উনি মোহর হাত শক্ত করে ধরে। এভরিলকে এক হাত দিয়ে মোহ অনেক শক্ত করে ধরে আছে। ও ভাবছে আজ আবার ওকে নিয়ে যেয়ে মনে হয় মারবে। ফারিসের চোখ স্থির, দৃষ্টিতে এখনো তাদের দিকে। হেঁটে হেঁটে সোফায় বসলো, পায়ের উপর পা তুলে। তো কি চাই এখানে? এখানে কোনো ত্রাণ বিতরণ কিংবা টাকা ছিটানো হচ্ছে না।
যে আপনারা আসছেন। ফারিস বাঁকাভাবে উত্তর দিল। সেলিনার তার স্বামীর মুখ অপমানে লাল হয়ে গেল, দাঁত মুখ খিচে বলল, আমাদের মেয়ে তুলে এনে গুন্ডামি করে, আমাদের অপমান করেন আপনি? মোহর বাবা বলল। কে আপনার মেয়ে? ফারিস একটু থেমে বলল। সেলিনা কারো তোয়াক্কা না করে মোহকে এপ্রিলের পিছন থেকে টানতে যাচ্ছিল। খবিশ মহিলার নখ বড় হওয়ার কারণে মোহর হাত ধরে টানাতে আঁচড় কেটে দিল। আহ! মোহ ব্যথাতুর আওয়াজ করে ওঠে। এপ্রিল সাথে সাথে সেলিনাকে এক থাপ্পড় মেরে বসলো। সেলিনা এক থাপ্পড় খেয়ে নিচে তবদা খেয়ে বসে পড়ল। সাহস তো কম না, আমার মেয়েকে আমার সামনে আঘাত দেন, বের হন এক্ষুনি। এপ্রিল রেগে গিয়ে বলল। মোহর বাবা এসে সেলিনাকে তুললো আর সে জানালো, মোহকে খুব শীঘ্রই নিয়ে যাব, তাই বেমানি করে রাখতেও পারবেন না। মোহর কাঁপাকাঁপি দেখে এপ্রিল তাকে দ্রুত পদে ঘরে নিয়ে গেল। এদিকে ফারিস কাকে যেন ফোন দিয়ে বলল, সন্ধ্যায় সব রেডি চাই বাবা। 2 দিন পর সকাল থেকে ফাজ ম্যানশন এ খুব জোরসে পুরা বাড়ি সাজানো হয়েছে আর অনেক মানুষ কাজ করছে। মোহ জানালা দিয়ে দেখছে, এত সাজ আর এত মানুষ কখনো দেখে নাই সে। সকাল সকাল এমন ঘটনার পর থেকে মোহ ঘর থেকে আসে নাই। তার মনে এটাও চলছে তার এখানে থাকা ঠিক হবে না। যদি ওনার ক্ষতি করে দেয় বা এই পরিবারে সে সব রকম আদর ভালোবাসা পেয়েছে, এখন তার কারণে যদি এসব মানুষদের ক্ষতি হয়ে যায়, এটা তো সে চায় না। ফারিসের মুখের সামনেও সে আসেনি। তার প্রচন্ডভাবে নিজের উপর ঘৃণা আসছে, এই ভেবে যে নিজের ভালো দেখতে যেয়ে সেই ফ্যামিলির ক্ষতি করতে পারে না। মোহ আর 7 পাঁচ না ভেবে ঘর থেকে বেরিয়ে গেল সবার আড়ালে। উদ্দেশ্য তার রেল স্টেশনে যাওয়া। মোহ যে কাপড়ে ছিল সে কাপড়ে বের হয়ে গিয়েছে। এদিকে ফারিহাকে ঘরে পাঠিয়েছে এপ্রিল, যে মোহকে রেডি করিয়ে দিতে সন্ধ্যার জন্য। দুজন একসাথে রেডি হবে আর আলোচনাও করবে। ফারিসও মোহর সামনে আসেনি এই ভেবে যে হয়তো শকে আছে, এই পরিস্থিতি বা তাকে মেনে নিতে সময় প্রয়োজন এই জন্য। কিন্তু কে জানতো মোহ অন্য প্ল্যান করে বসে আছে। ফারিহা ঘরে এসে বসে আছে আর মোহকে খুঁজছে, কিন্তু পাচ্ছে না। আধা ঘন্টা ধরে খুঁজে যাচ্ছে সে, কিন্তু মোহর কোনো দেখা নেই। নিচে যেয়ে নার্ভাস হয়ে এপ্রিলকে জানালে সে তাৎক্ষণিকভাবে সুলেমানকে ইনফর্ম করে। সুলেমান ফারিসকে জানানোর আগে নিজে একবার খুঁজে দেখার ট্রাই করলো, কিন্তু কোনো হদিশ নেই মোহর। সবার মুখে অন্ধকার নেমে আসছে। ফারিস ভ্রুকুচকে তাকিয়ে আছে সবার দিকে, যে কি হলো। ভাইয়া, ভাবিকে পাওয়া যাচ্ছে না। ফারিয়া ভয়ে ভয়ে জানালো। পাওয়া যাচ্ছে না মানে? কোথায় যাবে সে? পাল্টা প্রশ্ন ফারিসের। আমি জানি না ভাইয়া, 1 ঘন্টা ধরে আমি আর মা বাবা খুঁজছি। ফারিয়ার উত্তর, 1 ঘন্টা ধরে খুঁজছিস আর এখন জানাচ্ছিস আমায়? চিল্লিয়ে বলছে ফারিস। শান্ত হও, এইভাবে না চিল্লিয়ে খুঁজি কোথায় গেল মেয়েটা। এপ্রিল চিন্তিত সুরে বলল, ওকে যদি কেউ নিয়ে যায় তাকে জ্যান্ত পুঁতে ফেলবো, আর ও যদি স্বইচ্ছায় যেতে চায় তাহলে ওর কি হাল করবো আমি নিজেও জানি না। ফারিস রেগে কথাগুলো বলে উপরে গেল। এপ্রিলের ভেতরটা ধূপ করে উঠল, কারণ সে জানে তার ছেলে রাগলে কতটা হিংস্র হয়ে যায়। ফারিস মোহর রুমে গেল, যে নিজের মাথার চুলগুলোকে মুট করে ধরে আছে, চোখগুলো রক্তিম বর্ণ হয়ে আছে। ওয়াই ড্যাম ইট! ফারিস সোফায় লাথি দিয়ে চিৎকার দিয়ে বলল। ফোন বের করে গার্ডকে কল দিল। এই 1.5 ঘন্টা সকল ফুটেজ আমি দেখতে চাই, এক্ষুনি আমার সামনে। গার্ড ফুটেজ নিয়ে ফারিসের সামনে আসলো। ফুটেজ যখন ল্যাপটপে চেক করলো, কিছুক্ষণ বাদেই দেখতে পেল একটা মেয়ে মাথায় ওড়না দিয়ে মুখ ঢেকে কাজের লোকদের সাথে হাড়ি হাতে ধরে বেরিয়ে গেল। আর একটু জুম করে দেখলো ফারিসের চোয়াল শক্ত হয়ে যায়, কারণ মোহর ডান হাতে 2টা তিল আছে একটু গ্যাপ রেখে। হাড়ি তোলার সময় ওড়নাটা সরে গিয়ে দেখা যাচ্ছে তিল স্পষ্ট। ল্যাপটপটাকে একটা আছাড় দিয়ে গুড়িয়ে দিল, সাথে সাথে ফোন বের করে কল দিল তার পার্সোনাল গার্ডকে। লোকাল, প্রাইভেট আর যত রেল স্টেশন বাস স্টেশন আছে সব অফ করা হোক। দরকার পড়লে টাকা দাও, আটকাও, কিন্তু কোনো কিছু যেন না চলে। আর তোমার কাছে একটা ছবি পাঠাচ্ছি, লোকদের সেট করো, জানাও 20 মিনিটের মাঝে এই কোথায়। অনেকটা শক্ত করে জবাব দিল ফারিস। অপরপক্ষে কিছু জবাব শোনার আগে ফোন কেটে দিল সে। হোয়াট হ্যাভ ইউ ডান? ইট উইল বি ভেরি হেভি ফর ইউ সুন বেবি, ইউ উইল রিগ্রেট ফর টুডে। অ্যান্ড হোয়াট হ্যাভ ইউ ডান? ফারিস বাঁকাভাবে বলল। 25 মিনিট পর ফারিস মোহর রুমে ছিল, কলের অপেক্ষা করছে সে, মাথায় 2 আঙ্গুল ভর দিয়ে। কল বাজছে, ফারিস ফোন পিক করলো। অ্যানি নিউজ? ফারিস জিজ্ঞেস করলো। ওকে, আই এম কামিং ইন 5 মিনিটস। ফারিস জবাব দিল। ফারিস নিচে নেমে গাড়ির চাবি নিয়ে বেরিয়ে পড়লো আর তার মাকে জানালো আজকের পার্টি ক্যান্সেল করতে। আজকের পার্টি কখন হবে ডেট জানিয়ে দিবে, প্রেসকে জানিয়ে দিতে বলল। কোথায় যাচ্ছিস তুই? সুলেমান জিজ্ঞেস করে। পাখিকে খাঁচায় বন্দি করতে। ফারিস জবাব দিয়ে গাড়ি নিয়ে টান দিল তার গন্তব্যে, রেল স্টেশন। মোহ অপেক্ষা করছে ট্রেনের, কিন্তু পাচ্ছে না।
আশেপাশে অনেক মানুষ, কিন্তু টিকিট নাকি কাটা বন্ধ করে দিয়েছে। হুট করে কি হলো যে বন্ধ করে দিল? চোখের সামনে একটা লোকাল বাস দেখতে পেল মোহ। হাতে নিজের পার্সটা নিয়ে এগুলো বাসের দিকে। যখনই বাসে উঠতে যাবে, কেউ হ্যাচকা টান দিয়ে সজোরে গালে এক থাপ্পড় দিল। মোহ থাপ্পড় খেয়ে নিচে ছিটকে পড়ল। আশেপাশের মানুষ হা হয়ে তাকিয়ে আছে এইটা দেখে। ফ্ল্যাশব্যাক। ফারিসকে তার গার্ড ফোন করে জানালো যে স্যার, আপনি যে ছবি পাঠিয়েছেন সেই মেয়েটি কমলাপুর রেল স্টেশনে বসে আছে ব্রেঞ্চের উপর। বর্তমান। ফারিস সেটা শুনে এসে মোহর কাছে আসে। মোহ গালে হাত দিয়ে টলমল চোখে ফারিসের দিকে তাকালে ফারিসের লাল চোখ দেখে ভয় পেয়ে যায় সে। ফারিস মোহকে তুলে টানতে টানতে গাড়ির কাছে নিয়ে যায়। উস্কো খুস্কো চুলে ফারিসকে কেমন বিধ্বস্ত লাগছে। ফারিস নিজের গাড়ির দরজা খুলে মোহকে ধাক্কা দিয়ে সিটে বসালো। সিট বেল্ট লাগিয়ে দিল। ঘুরে এসে নিজেও গাড়িতে বসলো। মোহ থরথর করে কাঁপছে ফারিসের এমন ভয়ঙ্কর রূপ দেখে। ফারিস খুব জোরে ড্রাইভ করছে। মোহ ভয়ে কিছু বলতে পারছে না। হাত দিয়ে চোখের পানি মুছেই যাচ্ছে। ফারিস আধা ঘন্টা পর ড্রাইভ করতে করতে একটা ফার্ম হাউসে আসলো। মোহকে গাড়ি থেকে নামিয়ে টানতে টানতে নিয়ে যাচ্ছে ওই ফার্ম হাউসের ভিতর। একটা রুমে যেয়ে ফারিস মোহকে ধাক্কা দিয়ে মেঝেতে ফেলে দিল। মোহ কবজিতে ব্যথা পেল, টু শব্দ করলো না। তার জান শুকিয়ে যাচ্ছে ফারিসের এমন আচরণে, কারণ ফারিসের এমন রূপের সাথে সে পরিচিত নয়। খুব শখ না উদারতা দেখানোর, খুব শখ দূরে যাওয়ার, খুব শখ আমার সেদিনের কথাগুলোর অবাধ্য হওয়ার সব শখ মিটাচ্ছি তোর আমি। চিল্লিয়ে কথাগুলো বলছে ফারিস। ফারিসের এমন চিল্লানিতে মোহর ভিতর মনে হচ্ছে কেউ যেন খামচি ধরে আছে, আর কান ভৌ ভৌ করছে তার। ঘরে বসে মোহ নিঃশব্দে চোখের পানি ফেলছে। ফারিস থাপ্পড় মেরে বেরিয়ে যাওয়ার পর আর আসেনি। এদিকে একা একা থাকতেও ভয় লাগছে তার। আধা ঘন্টা পেরিয়ে গেছে, ফারিসের আসার নামগন্ধ নেই ঘরে। আর এদিকে চারিদিক গুটগুটা অন্ধকার নামছে আস্তে আস্তে। 1 ঘন্টা পর ফারিস রুমের দরজা খুলে আসলো। মোহ ফারিসকে দেখে ভয়ে কুকড়ে যেয়ে দাঁড়িয়ে পড়ে দেয়ালে ঘেঁষে দাঁড়ালো। ফারিস মোহর মাথায় ওড়নাটা দিয়ে টানতে টানতে নিচে নিয়ে যাচ্ছে। মোহ জিজ্ঞেস করতে পারছে না কোথায় নিয়ে যাচ্ছে তাকে। রক্তিম চোখে ফারিসের রাগ যেন বের হয়ে আসছে। ফারিস যখন মোহকে টানতে টানতে নিচে নিয়ে আসলো, তখন মোহ দেখতে পেল নিচে একজন মুরব্বি বসে আছে। ফারিস মোহকে সোফাতে বসিয়ে নিজেও সোফার উপর বসে পড়ল। স্টার্ট। ফারিস থমথমে আওয়াজে বলল। মুরব্বি তাকে বিয়ে পড়ানো শুরু করলো। বিয়ে পড়ানো দেখে মোহ টনক করলো। তার মাথা ঘুরাচ্ছে যে কি হচ্ছে এইসব। দাঁড়াতে গেলে ফারিস তার হাতের কবজি অনেক শক্ত করে ধরে। ডোন্ট ইউ ইভেন ট্রাই টু ডেয়ার টু ডু দিস। ফারিস দাঁতে দাঁত চেপে বলল। মুরব্বি অর্থাৎ কাজী সাহেব পেপার আগিয়ে মোহকে সাইন করতে বলে, কিন্তু মোহ সাইন করে না। তার হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে ইতিমধ্যে। সাইন করো, এত কাঁপাকাঁপি বাসর রাতের জন্য রাখো। ফারিসের শক্ত জবাব। আমি পারবো না। মোহ ভয়ে ভয়ে বলল। দেখ, মেজাজ খাইস না, যা বলছি কর, নয়তো তোর সামনে এই কাজীকে খুন করে ফেলবো আজ আমি। ফারিস রেগে বলল। মোহ অসহায় চোখে তাকালেও ফারিস সেদিকে পাত্তা দেয়নি। এদিকে কাজীও ভয় আছে, কারণ হুমকি খেয়ে কাজে আসতে বিয়ে পড়াতে। মোহ আর উপায় না দেখে চোখে পানি নিয়ে সাইন করে দিল। হয়ে গেল অন্যের সহধর্মিনী। নিজের উপর রইল না নিজের অধিকার। এখন থেকে সবটুকু জড়ি তার। মোহর সাইন শেষ হইলে ফারিস সাইন করে ফেলে। লিগেলি তার এখন হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ। ইয়োর টাইম আপ নাও। নিচে আমার গার্ড আছে, আপনার পাওনা বুঝিয়ে নিন। জাস্ট লিভ নাও। ফারিস কাজীকে বলল। ফারিস এমন থ্রেটমূলক কথা শুনে সুরসুর করে কাজে চলে গেল। ফারিস মোহর দিকে তাকিয়ে আবারও হাত টানতে টানতে উপরে নিয়ে গেল। ফারিস বাড়িতে জানিয়ে দিয়েছে কি করবে আজ। 2 দিন আগে সন্ধ্যাবেলা ফারিস তার বাবার সাথে প্ল্যান নিয়ে আলোচনা করছিল যে আজকের পার্টিতে মোহকে সবার সামনে উপস্থিত করে বিয়ের তারিখ ঘোষণা করবে মিডিয়ার সামনে। তাই তার বাবাকে সব ব্যবস্থা করতে বলেছিল, কিন্তু তার আগে মোহ সব ভেস্তে দিল। ফারিস মোহকে বেডের উপর ছুঁড়ে মারল। বেডের উপর ছিটকে পড়ল মোহ। ফারিস তার শার্টের 2টা বোতাম খুলে আস্তে আস্তে আগাচ্ছে মোহর দিকে। মোহ নিচে নামতে গেলে ফারিস মোহর পা টান মেরে কাছে আনে। মোহর মুখের উপর ফারিসের গরম নিঃশ্বাস পড়ছে। এই মুহূর্তে মোহর মনে ফারিসের জন্য সবকিছু আওলা ঝাওলা লাগছে। দেখুন, আমার সময় চা। পুরো কথা মোহ বলার আগে ফারিসের আঙ্গুল মোহর ঠোঁটে গিয়ে পড়ল। ডোন্ট সাউন্ড। সময় দিতে চেয়েছিলাম আমি, কিন্তু সময়টাকে কিভাবে ইউজ করলে। না করেছিলাম না আমি আমাকে ছেড়ে যাওয়ার কথা ভাবিতে, বলো। অনেক জোরে চিৎকার দিল ফারিস। মোহর আত্মা ভয় শুকিয়ে কাঠ হয়ে গেল এমন আওয়াজ শুনে। আমি তো আপনার ক্ষতি হোক এই জন্য। মোহ ভয়ে ভয়ে বলল। ও রিয়েলি? আমার ভালো চাইছিলে? ইউ ডাফার। আমার ভালো যদি এতটাই বুঝতে, তাহলে এটাও বুঝতে তোমাকে ছাড়া আমি কেমন হয়ে যাই। তোমাকে ছাড়া আমি আমার জীবনটা নিশ্চল ভাবি। তোমাকে ছাড়া এই দুনিয়াটাকে ছাড়খাড় করে দিতে ভাবি।
আর তুমি তোমাকে আমার থেকে আলাদা করতে চাইছিলে। হাউ কুড ইউ? ফারিস আরো জোরে চিল্লিয়ে আমার ভুল হয়ে গেছে। মুহু বলল। ফারিস কাছে এসে মুহুর ঠোঁটে নিজের আঙুল রেখে বলল, এইভাবে তো জ্বালাটা কমবে না আমার। আমি আমার ওয়েতে তোমাকে শাস্তি দিব। ফারিস বলল। ফারিসের কথা বুঝে ওঠার আগেই ফারিস নিজের ঠোঁট দ্বারা মোহর ঠোঁট চেপে ধরল। মোহর জীবনে চুমু নামক এই জিনিসের সাথে কখনো পরিচিতি ছিল না। ফারিস কেমন প্রেশার দিচ্ছে মোহর ঠোঁটে, মনে হচ্ছে ইচ্ছা করে করে শক্ত করে চুমু দিচ্ছে। ঠোঁটটা মনে হয় ইতিমধ্যে ছিলে গেছে। মোহু ব্যথা পাচ্ছে, কিন্তু থামানোর শক্তিটুকু পাচ্ছে না। অনুভূতিগুলো কেমন দলা পাকিয়ে গেছে। চুমুর বদলে কামড়ে পরিণত হয় মোহর চোখ দিয়ে পানি পড়ছে। আস্তে আস্তে ফারিস কামড় বন্ধ করে হালকা হালকা অনেকগুলো ছোট ছোট চুমু দিচ্ছে মোহর ঠোঁটে। এতক্ষণ মোহর হাত দুটো সে বেডে চেপে ধরেছিল, এখন আলগা হয়ে আসছে। মোহর ওড়নাটা টান মেরে সরিয়ে গলাতে মুখ ডুবালো। আস্তে আস্তে লাভ বাইটও দিচ্ছে। মোহ এরকম অনুভূতির সাথে পরিচিত হচ্ছে আস্তে আস্তে। শিউরে উঠছে সে নিজেও। এমন উত্তেজনা অনুভূতি তার জন্য এখন ব্যথাদায়ক সুকর হয়ে উঠছে। ফারিসের গলাটা কিভাবে যেন খামচে ধরে আছে সে। মোহর এমন খামচে ধরাটা ফারিসের অস্থিরতা যেন আরো কয়েক গুণ বাড়িয়ে দিল। মোহর জামার পেছনে চেন খুলে ছুঁড়ে পারল নিচে, নিজের শার্টটাও দূরে ছুঁড়ে মারল। ফারিসের চুমুর পরিমাণ তীব্র থেকে তীব্রভাবে বাড়ছে। এদিকে মোহ একসময় সাপোর্ট দিতে শুরু করেছে, নিজেও চুমু খাচ্ছে, কিন্তু ফারিসের জন্য পারছে না। মোহর ঠোঁট থেকে নিজের ঠোঁট সরিয়ে মোহর কাঁধে তিলে অনেক জোরে কামড় দিল। এই কামড় মোহর কাছে ফিল করার মতো লাগছে। ফারিসের চুল শক্ত করে ধরে চেপে ধরল। এইভাবে তারা দুজনে আবদ্ধ হলো দুজনাতে। সময় থেমে যাক, ভালোবাসা অবিরাম চলতে থাক। ফারিসের ভালোবাসার কাছে মোহ বিড়াল ছানার মতো কুকড়ে যেয়ে হার মানল। অবশেষে বাঘ তার শিকারকে নিজের করে পেল। সকালবেলা হালকা মিষ্টি রোদ মোহর মুখে পড়ছে, চোখ মুখ কুচকে ফেলছে এমন ডিস্টার্ব ফিল করাতে। চোখ খুললো যখন নিজের উপর ভারী কিছু আবিষ্কার করলো সে। মোহ নিজের দিকে তাকিয়ে দেখে ফারিস তার উপরে সম্পূর্ণ ভর দিয়ে তারই বুকে মাথা নিয়ে ঘুমে বিভোর হয়ে আছে। কে বলবে কাল রাতে এই মানুষটার আগে কেমন হিংস্র হয়ে গেছিল, ঘুমে কেমন নিষ্পাপ লাগছে, স্নিগ্ধতা আসছে চেহারাতে। উঠতে গেলে পারছে না সে। এদিকে সে টের পেল নিজের গায়ে জামা কাপড় নাই। ঘরে তার আর ফারিসের জামা কাপড় ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। ফারিসকে ঠেলেও সরাতে পারছে না। এত ভারী কেমনে? কোনো মতে ফারিসকে ঠেলে সরিয়ে আলমারিতে হাত দিয়ে দেখলো একটা তোয়ালে আছে। নিজের গায়ে চাদর জড়িয়ে ওয়াশরুমে গেল গোসলে। মোহ দেখলো তার শরীরের কিছু অংশে কেমন কালশেটে দাগ। হ্যাঁ, ফারিসের দাগ, কামড়ের দাগ, ঠোঁটটা ফুলে গেছে। পানি পড়াতে হালকা জ্বলছেও, কিন্তু মোহর কাছে আজকে পরিপূর্ণ লাগছে নিজেকে, শান্তি পাচ্ছে সে। গোসল সেরে মোহ তোয়ালে পেঁচিয়ে গায়ে ভিজা চুল নিয়ে বের হলো। এখন জামা কোথায় পাবে সে? ব্যাককলের মতো গোসল তো করে নিল। এদিকে ফারিস ঘুমের মধ্যে কিছু একটা খুঁজছে, না পেয়ে তরাক করে চোখ খুলে মোহকে এমন রূপে দেখতে পায়। চোখ আটকে যায় তার মোহর দিকে। মোহর কাছে যেয়ে ওর ভিজা চুলে নাক ডুবালো। মোহ ভয় পেয়ে শিউরে উঠলো, নিজেকে সামনে নিয়ে বলল, ছাড়ুন, সকাল হয়ে গেছে, আমি মাত্র গোসল সারলাম। তো আমার শাস্তি শেষ হয় নাই? ফারিস মোহকে থামিয়ে দিয়ে মোহর ঘাড়ে মুখ রেখে কথাগুলো বলল। ফারিসের এমন গরম নিঃশ্বাস মোহর বুকে কেমন ঢেউ খেলে যাচ্ছে। ফারিস মোহকে নিয়ে বেডে নিয়ে যেয়ে শুয়ে তার কানে কানে বলল, তোমার মাঝে এত শান্তি আগে জানলে কবে তোমাকে খুঁজে নিজের করে নিতাম। আমার অস্থিরতার কারণ তুমি, আমার অতিরিক্ত ভালোবাসার কারণ তুমি, যে আমার শান্তির কারণ, যাকে আমি ভালোবাসি মাত্রাতিরিক্ত, তাকে কোনোভাবে আমি এই জন্মে তো ছাড়ছি না। আই নিড ইউ নট ফর টুডে, আই নিড ইউ এভরি সিঙ্গেল মোমেন্ট অফ মাই লাইফ। ফারিস কথাগুলো মোহর কানে ফিসফিসিয়ে বলে তোয়ালে টান দিয়ে তার ভালোবাসা স্বরূপ শাস্তি দিতে ব্যস্ত হয়ে গেল। মোহ তার সত্তাকে ফারিসের নাম করে দিল। ভাইয়া সত্যি বিয়ে করে ফেলেছে মা। ফারিহা মুখে হাত দিয়ে নখ কাটতে কাটতে বলল। এভরিল ফারিহার হাতে একটা গাঁটটা মারল। আউচ মা! ফারিহা ব্যথাতুর আওয়াজে বলল, তো কি, ও কাল যেভাবে বের হয়েছিল আমি শিওর ছিলাম এই কাজটা ও করবে। এভরিল জানালো, কিন্তু মা, ভাবি এরকম ভাবে চলে না গেলেও পারতো। আমার কত শখ ছিল ভাইয়ের বিয়েতে ডিজাইনার দিয়ে এটা সেটা পরবো। হতাশ সুরে ফারিহা বলল, সব হবে, ওদের বাড়ি আসতে দে। আর ভার্সিটি কখন যাবি? এভরিল তার অ্যাপ্রন হাতে নিয়ে বলল, এই তো এখন যাব। তুমি ক্যাম্পে যাচ্ছ এখন? গেলে আমাকে ভার্সিটি ড্রপ করে দাও। ফারিহা দাঁড়িয়ে বলল, ইউ হ্যাভ 10 minutes, নাও গো। এভরিল চোখে গ্লাসেস পরে বলল, আমার নিয়মানুবর্তিতা মা। বলে দৌড় দিল ফারিহা। এভরিল সুলেমানকে কল দিয়ে জানালো,
যেহেতু ওরা বিয়ে করে নিয়েছে সেহেতু মোহর জন্য যে অয়েনমেন্টসগুলো অর্ডার করা হয়েছে সেগুলো আমার চেম্বারে পৌঁছে দাও। ফারিহা আর এভরিল বেরিয়ে পড়লো গাড়ি নিয়ে। ফারিহাকে ভার্সিটিতে নামিয়ে দিয়ে এভরিল তার মেডিকেল ক্যাম্পে গেল পরিদর্শন করতে। ফারিহা ভার্সিটি এসে তার ফ্রেন্ডদের কল করে জানালো কোথায় আছে তারা জানালো নিমের গাছের নিচে সবাই আড্ডা দিচ্ছে, সবাই সেখানে আছে। ওখানে ফারিহাও রওনা দিল। ফারিহা হাঁটছে, কিন্তু পিছন থেকে খুব জোরে কিসের সাউন্ড আসছে। পিছন ফিরে দেখলো একটা কার ব্রেক ফেল করেছে। আশেপাশে সবাই তাকে সরতে বলছে। ফারিহা খেয়াল করলো একটা ব্ল্যাক স্যুট পরা লোক কানে ব্লুটুথ দিয়ে কথা বলছে। এদিকে যে তাকে সরতে বলছে তার কোনো হুঁশ নেই। ফারিহা দৌড়ে যেয়ে ছেলেটার কবজিতে টান দিল। ফারিহা ছেলেটাকে নিয়ে সরে যেতেই ব্রেক ছাড়া গাড়িটা সামনে থাকা পিলারের কাছে ধাক্কা খেল। ওয়াচ আউট মিস্টার ব্লুটুথ ম্যান। ফারিহা ছেলেটার দিকে না তাকিয়ে কথাগুলো বলল। ছেলেটা একধানে তাকিয়ে আছে সামনে পড়া ফারিহার মুখের দিকে, তার মুখমণ্ডলের দিকে। কপালে তার বিন্দু বিন্দু ঘামের, সেখানে ছোট ছোট চুলগুলো লেপ্টে আছে। ফারিহার গা থেকে কেমন মিষ্টি মাতাল করা ঘ্রাণ আসছে, যা সামনে থাকা ছেলেটার মনটাকে আস্তে আস্তে গ্রাস করে ফেলছে। এই মেয়ে তার জীবন বাঁচিয়েছে। ছেলেটাকে বাঁচানোর সময় ফারিহা যখন কবজি ধরে হ্যাঁচকাটান দিল, তখন ছেলেটা হুমড়ি খেয়ে ফারিহার বুকের উপর পড়েছে, যার ফলে ছেলেটার দুই হাত ফারিহার কোমরে আর ফারিহার হাত ছেলেটার দুই বাহুতে। ফারিহা চোখ তুলে তাকালে তার চোখ কপালে উঠে গেল সামনে থাকা মানুষটাকে দেখে। ইউ। ফারিহা দাঁতে দাঁত চেপে বলল হ্যাঁ। ছেলেটাকে দেখে ফারিহা রেগে গেছে, কারণ ফারিহার সামনে স্বয়ং উপস্থিত আছে নুহাস চৌধুরী। লিভ মি। ফারিহার শান্ত জবাব। নুহাস মনে হচ্ছে শুনতে পাচ্ছে না, সে ফারিহার গ্রান নিতে ব্যস্ত। দুজন মুখোমুখি আছে, আর পাবলিক সবাই ওই ব্রেক ফেল করা গাড়ির লোকের কাছে আছে। চোখের সাথে সাথে কানটাও বয়রা করে আসছেন আপনি, নাকি শুধু অহেতুক মানুষকে বিরক্ত করা আর ভাঙাভাঙি করতে জানেন? ফারিহা রেগে বলল। এবার নুহাসের হুঁশ আসলো। ফারিহার কথা তার কানে যায়নি এতক্ষণ। ফারিহাকে দেখতে ব্যস্ত ছিল, এরকম ফিলিং আগে হয়নি তার। আরে এই মেয়ে তো ভালো পক পক করে দেখি। ছাড়ুন। ফারিহা এবার চিল্লিয়ে বলল আই ডোন্ট। নুহাস এটা বলে আরো শক্ত করে ফারিহার কোমর ধরল। ফারিহার কাছে এই স্পর্শ নতুন, কোনো ছেলে তার কাছে ঘেঁষার সাহস পায়নি, আর এই ছেলে আরো শক্ত করে কোমর ধরছে। ফারিহা এমন স্পর্শে শিউরে উঠলো, দমে গেল না। বাপের সম্পত্তি পাইছে? ফারিহা চোখ মুখ শক্ত করে বলল না, বাট আমার সম্পত্তি করে নেব খুব শীঘ্রই। নুহাস কথাটা বলেই ফারিহাকে ছেড়ে দিল, তুই কিন্তু করে ফারিহা নেব খুব শীঘ্রই। নুহাস কথাটা বলেই ফারিহাকে ছেড়ে দিল, কিন্তু ফারিহা নুহাসের কথার আগামাথা কিছুই বুঝলো না। নুহাস নিজের গায়ের কাছে যেয়ে চিল্লিয়ে বলল যা করেছো আজ তুমি, আমি সুদে আসলে মিটিয়ে নিব খুব শীঘ্রই। ফারিস্তা ফারিয়া ফাস, এই নুহাস চৌধুরী কারো উধার রাখে না। বলে চোখে সানগ্লাস দিয়ে গাড়ি নিয়ে চলে গেল। ফারিহা তবদা খেয়ে আছে যে পাগল নাকি, কি বলে গেল? নুহাসের কথা বুঝতে না পারা আর তার টাচ মনে পড়তে ফারিহা আবারও রেগে আগুন হয়ে গেল। ফারিহা দ্রুত পায়ে গাড়ির লোকটির কাছে গেল, যে ওই লোকটিকে গাড়ি থেকে টেনে বের করে দেখলো মদ খেয়ে টলছে। তোর বাপ মা কি রাস্তা কিনে রাখছে যে মদ খাবি আর অ্যাক্সিডেন্টে মানুষ মারবি? বলেই উড়াধুরা থাপ্পড় দিতে লাগলো ফারিহা ছেলেটিকে। তোর জন্য ওই স্যুট পরা বান্দরকে বাঁচাইতে হইছে, তুই জানোস? ওই আমার ফোন ভাঙছে আর আমি ওরে বাঁচাইছি। আর মদ খাবি বল? বলে আরো কয়েকটা ফারিয়ার হাতে থাপ্পড় খেলো ছেলেটা। ক্ষমা দেন আম্মা, জীবনে আমি আর মদ খামু না। পানি খাইলেও আপনারে ফোন করে জিগামু আম্মা আমি কি পানি খাবো। মদের নেশায় টলতে টলতে মার খেয়ে ছেলেটা ফারিহাকে বলছে দূর হ। ফারিহা বলে হাত ঝেড়ে ক্যান্টিনে গেল কোক খেতে। আপাতত মেজাজ ঠান্ডা হওয়া দরকার। দুপুরবেলা ফারিস মোহকে এতক্ষণে ছাড়তো না যদি না মোহর কাদো কাদো ফেস দেখতো। ফারিস ছাড়ার পর সে আবারও গোসল করে জামা পরে বের হলো। ফারিস আগে থেকে এনে রেখেছিল, নিচে ছিল, তাই দেখতে পায়নি সে। ফারিসও গোসল সেরে নিচে আসলো, দেখে মোহর ডাইনিং এ খাবার সাজাচ্ছে। ফার্ম হাউসে বুয়া এসে দুপুরে রান্না করে গেছে। খিদার জন্য দুজনের পেটে ইঁদুর দৌড়াচ্ছে। মোহকে টেনে নিয়ে আসলো নিজের কাছে ফারিস। ভাত মেখে মোহকে খাওয়ালো আর নিজে খেলো। মা মারা যাওয়ার পর তাকে এমন যত্ন করে এইভাবে খাওয়ালো, চোখে পানি জমেছে দেখে ফারিস চোখ রাঙালো তার দিকে। সাথে সাথে চোখের জল মুছে নিল সে। বারান্দার ইজি চেয়ারে ফারিস মোহকে কোলে নিয়ে বলছে আমি কি এখন বর্তমানে তোমার সাথে কেমন আছি, কি করছি সেটা দেখবে আগে তুমি। আমি জানি আমার ক্যারেক্টারের সমস্যা ছিল, কিন্তু বিলিভ মি, তোমাকে দেখার পর আমার মাথাতে আসেও নাই কারোর সাথে রাত কাটানোর। তুমি আমার যাই দেখো আগে আমাকে জিজ্ঞেস করবা, অন্যকে না। আমি এখন কেমন সেটা বোঝার চেষ্টা করো, কিন্তু অহেতুক কারণে
চোখের পানি ফেললে খুন করে দিব। ফারিস মুহুর ঘাড়ে মুখ রেখে কথাগুলো বলছে। ফারিসের একাধিক মেয়ের সাথে রিলেশন আছে শুনে মুহু মনে মনে অনেক কষ্ট পেলেও ফারিসের বর্তমান বিহেভিয়ার দেখে নিজেকে আশ্বস্ত করলো যে না, ফারিস তার জন্য শুধু। আমার লাইফে কাউকে ভালোবাসার রাইট আমি নিজেকে দেই নাই, কিন্তু তোমাকে দেখার পর থেকে আমার নিজেকে করা প্রমিসগুলো সব এলোমেলো হয়ে গেছে। তোমাকে না দেখলে, কাছে না পেলে আমার দম ফুরিয়ে আসে, আর যা আমার ভালো লাগার তাকে কখনো হাতছাড়া করি না। আর সেখানে তোমাকে আমি ভালোবাসি। আমাকে নেক্সট টাইম ছেড়ে দেওয়ার কথা ভাবলে জ্যান্ত পুঁতে ফেলবো। অ্যান্ড মার্ক মাই ওয়ার্ডস। ফারিস কথাগুলো বলে মুহুকে নিজের দিকে ঘুরে ঠোঁটে ঠোঁট ডুবালো। মুহু খামচে ধরল ফারিসের গলা। ডুবে যেতে লাগলো তাদের নতুন দুনিয়াতে। রাতের বেলা মুহু আর ফারিস বাড়ি ফিরছে। সেইভাবে ওয়েলকাম করলো পুরো ফার্স্ট ফ্যামিলি। সবাই অনেক খুশি মুহু আর ফারিসের বিয়ের কথা শুনে। শুধু একজন মুখ ভুমরা করে বসে আছে, ফারিসের ফুফু। ওনাকে কলে জানানোর পর থেকে ওনার মুখ ভার হয়ে আছে। ওনার বহুদিনের ইচ্ছা ওনার দেবরের মেয়ের সাথে ফারিসের বিয়ে দিবে, কিন্তু এদিকে তো ফারিস নিজেই মুহুকে বিয়ে করে নিয়েছে। মুহুকে এপ্রিল নিচের রুমে যেয়ে একটা লাল টুকটুকে শাড়ি হাতে ধরিয়ে দিয়ে বলল, পরে আসো তুমি। মুহু চুপচাপ যেয়ে 10 মিনিটের মাঝে পরে আসলো। অবাক করার বিষয়ে ব্লাউজটা একদম ঠিকঠাক ভাবে হয়ে গেছে। মুহু বের হওয়ার পর এপ্রিল তাকে দেখে কপালে চুমু এঁকে দিল। হাতে সিম্পল ডিজাইনের চুড়ি পরালো যেন ব্যথা বা বাধা না লাগে জামাতে। নথ পরালো যেহেতু নাক আগে থেকে ফোটা ছিল, পরাতে সমস্যা হয়নি। কানের দুল পরালো টপগুলা, আর চেইন পরালো মাঝখানে ডায়মন্ডের পাথর লকেট। এইসব কিছু এপ্রিল আর সুলেমান নিজে অর্ডার দিয়ে এনেছে, যেন সবসময় মুহু পরতে পারে। স্বর্ণের তৈরি সবকিছু মুহুর গায়ে কেমন ঝকঝক করছে। এইসব ড্রেস আপে মুহুকে পাক্কা গিন্নি লাগছে। এপ্রিল চিন্তা করলো আজ শাশুড়ি বউ মিলে রান্নাঘরে যেয়ে রান্না করবে। যেমন ভাবে তেমন কাজ, দুজনে গেল। এদিকে ফারিস অনেকক্ষণ যাবৎ মুহুকে দেখতে না পেয়ে পায়চারি করছে রুমের ভিতর। ফারিয়া কিছু জিজ্ঞেস করলে তার টেরা জবাব আসছে। বুঝতে পারলো তার মুড প্রচুর খারাপ। নিচে গেল ফারিস। বাবার কাছ থেকে শুনলো তারা শাশুড়ি বউ মিলে আজ রান্না করছে। কিচেনের দিকে এগোলে এপ্রিল দেখতে পেয়ে বাধা দেয়। ফারিস ওর মায়ের দিকে ভ্রু কুঁচকে তাকায়। জেন্টস নট অ্যালাউড সন। এপ্রিল বলে ভিতরে গেল। ফারিস নাক ফুলে তার বাবার কাছে আসলো। বলি কফি কি পাবো না আজকে? সুলেমান মোবাইলে চোখ রেখে বলল, টেবিলে রাখা হয়েছে 5 মিনিট আগে বাবা। চোখ কই থাকে তোমার? ফারিহা মোবাইলের দিকে তাকিয়ে জানান দিল, আই ডিড নট সি। সুলেমান বলেই কফি হাতে নিয়ে চুমুক দিল। ফারিসের এদিকে সময় কাটছে না, মনে হচ্ছে এপ্রিলের কলার সাথে সে একটু কিচেন থেকে বের হতেই ফারিস টুপ করে কিচেনের দিকে এগোলো। ফারিহা দেখেও কিছু বলল না, সে হাসছে মনে মনে। মুহুর শাড়ি কোমরে গুজে পেঁয়াজ চপিং বোর্ডে কাটছে। খোপা করা চুল, সামনে কিছু চুল ঝুলে আছে, কপালে বিন্দু বিন্দু ঘাম। হাত দিয়ে মাঝে মধ্যে মুছছে। রান্নার গন্ধে চারিদিক মৌ মৌ করছে। ফারিস মুহুর এমন রূপ দেখে নিজের যে কয়েকটা হার্টবিট মিস হলো সে বুঝতে পারছে। ধীর পায়ে ফারিস মুহুর কাছে যেয়ে পিছন দিক থেকে জড়িয়ে ধরল। আচমকা স্পর্শের আক্রমণে মুহু লাফিয়ে উঠলে ফারিস আরো শক্ত করে ধরে। ঘরমাক্ত ঘাড়ে মুখ ডুবালে ফারিস। মুহু শিউরে উঠে চাকুটাকে আরো শক্ত করে ধরল। এই ঘামেও মাদকতা কাজ করছে আমার উপর। ফারিস ঘাড়ে মুখ রেখে ঘোর লাগা কণ্ঠে বলে উঠল, মুহু বোবা বনে গেছে, সরতে পারছে না, সরাতেও পারছে না। এপ্রিল আসার শব্দ শুনে ফারিস দীর্ঘশ্বাস ফেলে মুহুর ঘাড়ে একটা কামড় দিয়ে চলে গেল। আর বেচারি মুহু দাঁড়িয়ে ঘাড় ডলছে। বোঝে না কেন সে? এখন এই দাগ দেখলে কেউ যদি কিছু জিজ্ঞেস করে? ডাইনিং এ সবাই বসেছে। মুহু সবাইকে দাঁড়িয়ে খাবার সার্ভ করে দিচ্ছে। মেনুতে ছিল চিকেন রোস্ট, প্লেন পোলাও, গরুর ভুনা, টিক্কিয়া আর বিভিন্ন রকমের ভর্তা। পোলাও এপ্রিল করেছে, বাকি সব মুহু নিজে করেছে, এপ্রিলকে করতে দেয়নি। সার্ভ করা শেষে মুহু দাঁড়িয়ে থাকলে ফারিস টেনে চেয়ারে বসায়। সবার সাথে খেতে বলে তাকে। মুহুর এক পায়ের উপর ফারিস পা তুলে দিয়েছে টেবিলের নিচ দিয়ে, আর মুহুর আরেক হাত ধরে আছে। এরকম অস্বস্তি নিয়ে খাবার খেতে পারছে না সে। ফারিস যখন ছাড়লো হাত, কিন্তু পা সরায়নি, চোখের ইশারায় বোঝালো আরামে খেতে এখন তাকে। ফারিহা খাবার খেয়ে এত বেশি ইমপ্রেস হয়েছে যে সে খাওয়া শেষে মুহুর গালে চুমু দিল। আমার অধিকার, এমনই হন্য করিস তুই? ফারিস বিরক্তি নিয়ে বলল, বেশি বললে ভাবিকে নিয়ে আজকে আমার ঘরে ঘুমাবো উইথ ফুল সেফটি। চাইলেও রুমের দরজার এক্সট্রা চাবি দিয়েও আসতে পারবি না। ফারিহা মুখ ভেঙচি দিল। সবাই ভালো প্রশংসা করলো মুহুর রান্না। মা মারা যাওয়ার পর ছোট থেকে রান্নাঘরে যেতে সে ব্যস্ত থাকতো। কত যে হাড়ি পাতিল ধরতে যে পুড়ছে।
কতবার পায়ে গরম পানি তার সৎমা ইচ্ছা করে ফেলেছে হিসাব নাই। সুলেমান 10,000 টাকা দিলেও মোহর উপহার হিসেবে। ফারিহা চুমু দিয়ে তার পাওনা মেটালো। সবাই যে যার মতো খেয়ে রুমে গেল। মোহ রুমে আসতেই ফারিস তাকে আলমারির সাথে ধরলো। মোহ চোখ মুখ খিচে রইল। সবাই সবকিছু দিল, আমার কাছে চাইবে না কিছু? ফারিস মোহর কপালে ঠোঁট রেখে জিজ্ঞেস করলো, আল্লাহ আমাকে আপনাকে দিয়েছে, যে আমার শ্রেষ্ঠ পাওনা, আর কিচ্ছু চাই না। বেশ কিছুক্ষণ পর জবাব দিল সে। কিন্তু আমি তো দিতে চাই। মোহ ইশারায় বুঝালো কি? টুইন বেবি। ফারিস মোহকে বলে ঠোঁটে ঠোঁট আবদ্ধ করে দরজা লক করে বেডে যেয়ে নিজের ফ্যামিলি প্ল্যানে ব্যস্ত হয়ে পড়ল। ফারিহা এদিকে ফেসবুকে বিভিন্ন মিম দেখছে আর হাসছে। একটা আননোন নাম্বার থেকে বেশ কয়েকবার কল আসছে তার কাছে। বিরক্তি নিয়ে ফোন রিসিভ করে রেগে বলল, এই কোন আবাল আপনি? এত রাতে অপরিচিত মেয়েকে ডিস্টার্ব করেন কেন? হ্যাঁ? ফারিহার এমন বিহেভিয়ারে অপর পাশের ব্যক্তিটি রেগে গেল খুব। শাট আপ ইউ ইডিয়েট, কিভাবে কথা বলা শিখেছো এগুলো? ব্যক্তিটি বলল, ইউ আর ইডিয়েট? ফোন নিজে দিয়েছেন, আমি কি বলেছিলাম দিতে? ফারিহা আরো দ্বিগুণ জোরে বলল। ব্যক্তিটি দীর্ঘশ্বাস ফেলে বুঝল, এই মেয়ে ঘাড় তেড়া খুব। না ঘুমিয়ে প্রতিদিন রাতে এভাবে মিম শেয়ার দেওয়া ছাড়া আর কোনো কাজ নাই? ব্যক্তিটি বলল, তাতে আপনার কি? আমার ফোন, আমার ওয়াইফাই, বিল আমার বাপের, ফেসবুক আমার আঙ্গুল, আমি শেয়ার দিলে আপনার কি যায়? ফারিহা চিল্লিয়ে বলল, এত জোরে চিল্লাও কেন? মেয়ে মানুষ, একটু আস্তে কথা বলবা। ব্যক্তিটি বিরক্তি নিয়ে বলল। ফারিহা এইটা শুনে খট করে ফোন কেটে ফ্লাইট মোড করে দিল। মেজাজ চরম খারাপ তার। ফোন চার্জে দিয়ে ঘুম দিল সে। অপর পাশের ব্যক্তিটি ফোন দিয়ে না পেয়ে কপালের রক্ত তার ফুলে উঠেছে। এই মেয়ে এরকম কেন? ব্যক্তিটি আর কেউ না, নুহাস ছিল। নুহাস ফারিয়াকে ফোন দিয়ে এত উদ্ভট বিহেভিয়ার পেল, দীর্ঘশ্বাস ফেলে বালিশে মুখ গুজলো নাক ফুলিয়ে। সকালবেলা সবাই ডাইনিং এ বসে খাচ্ছে, মোহও খাচ্ছে। চুল ভেজার কারণে মোহর মাথায় ঘুমটা দিয়েছে, চুলের আগা দিয়ে টপ টপ পানি পড়ছে। ফারিস এক নজর স্নিগ্ধ চোখে তাকালো আর ভাবলো কখনো কোনোদিন ভুল করে হলেও যেন সে তার মোহকে কষ্ট না দেয়। সবার খাওয়া শেষে অফিসের উদ্দেশ্যে রওনা দিল। ফারিস মোহকে একবার ডেকে গেল যে তার উপরে তার দরকার। মোহ কাজ শেষে উপরে গেলে ফারিস ঝড়ের গতিতে মোহকে নিজের সাথে চেপে ধরল। মোহ ভ্যাবাচাকা খেয়ে গেছে, কি হলো এমন? কখন ডাকছি, কখন আসছো? ফারিস মোহর মুখের কাছে ফু দিয়ে কথাগুলো বলল। ফু পড়ায় মুখে মোহ একটু দেবে গেল। কাপা কাপা ভয়েসে বলল, 5 মিনিট তো লেট হয়েছে, নিজের কাজগুলো গুছাচ্ছিলাম তো এই জন্য। 5 মিনিট? আমি তো 5 সেকেন্ডও দূরে থাকতে চাই না। ফারিস বাচ্চাদের মতো ফেস করে ফারিসের এমন কথার মুখ ভঙ্গিমা দেখে মোহ ফিক করে হেসে দিল। এই সুযোগে ফারিস তার পরীর ঠোঁটে নিজের ঠোঁট আবদ্ধ করে দীর্ঘক্ষণ চুমু খেল। আচ্ছা লিসেন, আমি অফিসে যাওয়ার সময় আর বাসায় ফিরে আসলে যেন তোমাকে পাই। যাই কাজ থাকুক, আগে আমি হব তোমার কাছে প্রথম। ফারিস মোহর হাত ধরে বলল। মোহ মাথা নেড়ে সম্মতি জানালো। মোহর কপালে ভালোবাসার পরশ দিয়ে ফারিস